সংগঠন হিসেবে, একক সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই এই আন্দোলনের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের 143 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে, যেটা বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না যে তাদের এত সংখ্যক নেতাকর্মী শাহাদাত বরণ করেছে, গুম হয়েছে, খুন হয়েছে অথবা পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের নেতাকর্মীদের একটা বড় অংশ পঙ্গুত্ব বরণ করেছে, এখনও কেউ কেউ চিকিৎসা নিচ্ছে। আপনারা জানেন যে 1.5 মাস আগেও, 1 মাস, এখন থেকে 1 মাস আগেও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছে। সুতরাং এই আন্দোলন ছিল আমাদের আন্দোলন, সকলের আন্দোলন, গণমানুষের আন্দোলন। আপনারা জানেন যে খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের গত 16 বছর বাংলাদেশের উপর, বাংলাদেশের মানুষের উপর অমানবিক অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ চালিয়েছিল। আমরা 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই খুনি ফ্যাসিস্ট হাসিনার রোষানলের শিকার। সে থেকে আমরা গত 16 বছরই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। সেই আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পরিণতিতে এসে 24 জুলাই আগস্টে ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে একটি গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যে জুলাইয়ের গল্প বলি, যে জুলাই শুরু থেকেই শিক্ষার্থীরা তাদের একটা যৌক্তিক দাবিতে এই আন্দোলনটা শুরু করেছিল, কোটা সংস্কারের আন্দোলন। সেখান থেকে এইটা এক দফায় রূপ লাভ করে। জুলাই শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই আন্দোলনের সাথে ছিল একেবারে শুরু থেকে, ফ্রম দ্য বিগিনিং। জাতীয়তাবাদী ছাত্রদল আসলে নিজের ব্যানারে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করি নাই শুরুর দিকে, কারণ আমাদের এটা একটা আন্দোলনের কৌশল ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের একটা আন্দোলনের কৌশল ছিল যে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনটাকে যেন এই খুনি ফ্যাসিস্ট হাসিনা কোনো ধরনের ব্লেম অথবা কোনো কালার না দেয় আমাদের অংশগ্রহণের কারণে। আমরা যদি প্রকাশ্যে আমাদের ব্যানার নিয়ে অংশগ্রহণ করি, সেই ক্ষেত্রে বিভিন্ন সময় খুনি ফ্যাসিস্ট হাসিনা আমাদের উপর চড়াও হয়েছে, নির্যাতন এবং নিপীড়নের স্ট্রিম রোলার চালিয়েছে। সেই জন্য যাতে আন্দোলনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যাতে খুনি ফ্যাসিস্ট হাসিনা ব্যাহত না করতে পারে, সেই জন্য আমরা শুরুর দিকে ছাত্রদলের যে নিজস্ব ব্যানার, সেই ব্যানারে আমরা অংশগ্রহণ করি নাই। কিন্তু আমরা শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি যেদিন থেকে এখান থেকে স্লোগান হয়েছে, শিক্ষার্থীরা স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেই দিন থেকেই আমরা, আমাদের যারা নেতাকর্মী আছে তারা সবাই এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং আন্দোলনের সকল সহযোগিতা বা সব ধরনের সাপোর্ট এটা আমরা দিয়েছি এবং আমরা সরাসরি এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। জুলাইয়ের 16 তারিখে যখন আমাদের কাছে খবর আসলো যে রংপুরে আবু সাঈদ শাহাদাত বরণ করেছে, এবং বিকালবেলা আমরা তখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিলাম, তখন সেখানে বসে আমরা জানতে পারলাম যে চট্টগ্রামে ওয়াসিম আকরাম নামে চট্টগ্রাম কলেজের একজন মেধাবী শিক্ষার্থী এই আন্দোলনে ফ্যাসিস্ট খুনি হাসিনার পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছে। আমরা তখন জানতে পারলাম যে ওয়াসিম আকরাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং এই আন্দোলনে দেশকে রক্ষার জন্য, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য এবং মানুষের যে ভোটাধিকারের লড়াই, সেই লড়াইয়ের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের সামনের সারি থেকে নিজে বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করেছে খুনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশের গুলিতে। সেই দিন থেকে আমরা মূলত প্রকাশ্যে কর্মসূচি দেওয়া শুরু করি। আমরা তার পরদিন 17 জুলাই বাইতুল মোকাররমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে গায়েবানা জানাজার আয়োজন করা হয়, আবু সাঈদ এবং ওয়াসিম আকরামের গায়েবানা জানাজা। সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য আমরা সবাই গিয়েছি, আমি নিজেও ছিলাম। তো জানাজা যখন আমরা শুরু করব, তখনই খুনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশ তারা এসে হামলা চালায়। আপনারা জানেন যে খুনি ফ্যাসিস্ট হাসিনার নির্যাতন, নিষ্পেষণ এমন পর্যায়ে চলে গেছে যে তাদের কাছে আসলে কোনো ধর্মীয় অনুভূতি, কোনো মানবিক মূল্যবোধ, কোনো কিছুই কোনো জায়গা পেত না। যেমন বিভিন্ন সময় আপনারা দেখবেন যে জানাজায় তারা বাধা দিত, ঠিক একইভাবে এই জানাজায় খুনি ফ্যাসিস্ট হাসিনা ভয়ে তার যে অবৈধ ক্ষমতা, সেই ক্ষমতা যাতে দীর্ঘস্থায়ী না হয়, সেজন্য মানুষের যে আন্দোলন, সেই আন্দোলন যাতে সফল হতে না পারে, সেজন্য সে ভয় পেত সবসময় যে কোথাও মানুষের আন্দোলন দানাবাদী কিনা। সেজন্য ওয়াসিম আকরাম এবং আবু সাঈদের যে গায়েবানা জানাজা, সেই গায়েবানা জানাজায় পুলিশ হামলা চালিয়েছে। আমরা পুলিশের হামলায় আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। আমি নিজে বাইতুল মোকাররমের অপোজিটে আজাদ প্রোডাক্টসের গলিতে নেতাকর্মীদেরকে নিয়ে অবস্থান নিয়েছি এবং তখন আমাদের এই মিছিলে গুলি চালিয়েছে ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি
গোলাম রাব্বানির ভাই রুহানি ও সে তখন পুলিশের মতিঝিল জোনের এসি ছিল, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সে আমাদের উপর হামলা চালায়। আমরা প্রায় 2 ঘন্টা সেখানে সেই পুলিশের খুনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশের বিরুদ্ধে লড়াই করেছি। তারপরে আমরা সেখান থেকে এসে বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়ে সেখানে আমরা রাস্তা অবরোধ করেছি টায়ার জ্বালিয়ে। সেই দিন আমরা সন্ধ্যা পর্যন্ত সেই রাস্তায় আমরা আমাদের বিক্ষোভ অব্যাহত রেখেছি। এটা 17 জুলাই, 18 জুলাই সেদিন রাতে, 17 জুলাই রাতে আমরা কর্মসূচি দিয়েছি যে 18 জুলাই শিক্ষার্থীদের যে কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল আমরা কর্মসূচি দিয়েছি সারা বাংলাদেশে এবং ঢাকা শহরে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি। আমরা 18 জুলাই সকাল 10টায় কাকরাইল মোড়ে আমরা অবস্থান করি এবং মিছিল করি। কারাগারে যাওয়ার যে বিষয়টা, 19 জুলাই আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা কর্মসূচি দিয়েছিল প্রেস ক্লাবের সামনে, বিক্ষোভ কর্মসূচি। আমরা প্রেস ক্লাবের সামনে গিয়েছি, ওর সকল নেতাকর্মীরা জড়ো হতে পারেনি। এর আগেই পুলিশ সেখানে হামলা চালায় এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেপ্তার করে। আমরা সেখান থেকে প্রেস ক্লাবের অপোজিটের রাস্তা থেকে মিছিল নিয়ে আমরা কাকরাইল মোড়ে অবস্থান নিই। কাকরাইল মোড়ে এসে পুলিশ হামলা চালায় এবং আমরা সেখানে পুলিশের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলাম। ইট পাটকেল আমাদের হাতের কাছে যা ছিল তা দিয়ে আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি এবং সেই আন্দোলনে এক পর্যায়ে পুলিশ এবং র্যাব হেলিকপ্টার দিয়ে আমাদের উপর থেকে গুলি করছিল। তখন আমরা এই আন্দোলন প্রায় 3 ঘন্টার মতো আমরা সেখানে কাকরাইল থেকে শান্তিনগরের রাস্তায় আমরা ফাইট করেছি। এরপরে পুলিশ 3 দিক থেকে অ্যাটাক করার পর আমাদের নেতাকর্মীরা অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তারপরেও আমি সহ আরও বেশ কিছু নেতাকর্মী আমরা মালিবাগ মোড়ে অবস্থান নিয়েছিলাম। সেই মালিবাগ মোড়ে একটা গলির মধ্য থেকে যুবলীগের ক্যাডাররা এসে আমাদের উপর হামলা চালায়। সেই হামলায় আমি আহত হই। পেছন থেকে আমাকে সহ আরও অনেক নেতাকর্মীকে হামলা করে। আমাকে তখন উপর্যুপরি আঘাত করতে থাকে। আমি পড়ে গিয়েছি। আমার এই যে বাম হাত, এই হাত ভেঙে গিয়েছিল এবং মাথায় আঘাত করেছিল। আমি কোনো মতে সেখান থেকে উঠে আমাদের নেতাকর্মীদের সহযোগিতায় রিকশায় উঠে সেখান থেকে আমি হসপিটালে গিয়েছিলাম। চিকিৎসা নিয়ে আমার হাত ভেঙেছে, ব্যান্ডেজ করে চিকিৎসা নিয়ে আমি বাসায় ফিরছিলাম। বাসায় ফিরতে রাতে জানতে পারি যে খুনি ফ্যাসিস্ট হাসিনা তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সে কারফিউ জারি করেছে এবং জনগণের উপর গুলি চালানোর জন্য প্রশাসনকে, তার যে পেটোয়া পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে। তো এরপরে আমি বাসায় চিকিৎসা দিচ্ছিলাম। ইতিমধ্যে আমার আসলে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল, বমি ভাব আসছিল এবং কিডনির ব্যথা করতেছিল, যেটা বোঝা গেছে যে কিডনিতে হয়তো কোনো সমস্যা হয়েছে। ডাক্তারের সাথে আমি আমার পরিচিত ডাক্তারদের সাথে আলোচনা করে পরামর্শ নিয়েছি। তারা বলেছে যে কিডনির একটা টেস্ট আছে যেটা বলে কিটিনিন, সেই টেস্টটা আমি করিয়েছি। করার পরে আমরা দেখেছি যে কিডনির পয়েন্ট আমার 3.5 হয়ে গিয়েছে, যেটা আমাদের জন্য অনেক অ্যালার্মিং ছিল। তো এর মধ্যে এই টাইমে আমি বলি যে আন্দোলনের তীব্রতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে এই আন্দোলনে প্রত্যক্ষভাবে নির্দেশনা দিয়েছে তার একটা উদাহরণ আমি আপনাকে বলি। আমি তখন অসুস্থ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের সাথে আমার কথা হয়েছিল। তখন তিনি বলছেন যে অসুস্থ, তুমি চিকিৎসা নাও, একই সাথে আন্দোলন থামানো যাবে না, নেতাকর্মীদেরকে দিয়ে নির্দেশনা দাও এবং তুমি সুস্থ হলে তুমি নিজে যাও, আন্দোলন কিন্তু চালিয়ে রাখতে হবে। তখন আমি 2টা গ্রুপকে একটা বাড্ডায় এবং শনিরাখড়ায় আমি পাঠিয়েছি এবং তারপর দিন আমি হাতে ব্যান্ডেজ দিয়ে আমি নিজে শনিরাখড়ায়ও গিয়েছি। তো এর পরের দিন আমি যখন চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গিয়েছি, যাত্রাবাড়িতে পপুলার হসপিটালে, সেই হসপিটালে আমি গিয়ে চিকিৎসা দিতে বসছি ডাক্তারের চেম্বারের সামনে, তখনই খুনি ফ্যাসিস্ট হাসিনা ডিবি পুলিশ বাহিনী আমাকে ঘিরে ফেলে ওখান থেকে আমাকে গ্রেপ্তার করে এবং আমার উপর নির্যাতন চালায় এবং আমি ডাক্তার দেখানোর জন্য তাদেরকে অনুরোধ করি। সে আমার অনুরোধ কোনোভাবে রাখবে না। পরে ডাক্তারের রুমের দরজায় লাথি দিয়ে সেই দরজা ভেঙে তা আমাকে ঢুকিয়ে কোনো মতে দেখিয়ে তারপর সেখান থেকে নিয়ে যায়। প্রায় 2 দিনের মতো আমাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে রাখে। তারপরে ডিবি অফিসে নিয়ে চোখ বেঁধে নির্যাতন করে। তো ডিবি অফিসে আমাদেরকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়। আমি সহ আমাকে দেখতে গিয়েছে এরকম আরও 2 জন, নাজমুল হাসান পাপন এবং যুবদল নেতা জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তো সবাইকে নির্যাতন করেছে। ইভেন ডিবি অফিসে আমরা যারা ছিলাম, আমাদের যত সিনিয়র নেতৃবৃন্দ ছিল সবাইকেই অমানবিক নির্যাতন করা হয়েছে। যত সিনিয়র নেতৃবৃন্দ ছিল সবাইকে অমানবিক নির্যাতন করা হয়েছিল। আমাকে গ্রেপ্তারের পরে মূলত তারা জানতে চেয়েছিল যে তারেক রহমান আমাকে কি বলেছে, তারেক রহমানের সাথে আমার কি কথা হয়েছে, এই বিষয়টাই তারা জানতে চেয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে আমাদেরকে কী নির্দেশনা দিয়েছে এইটা জানার জন্যই মূলত তারা নির্যাতন করেছে। যেহেতু তাদের ধারণা হচ্ছে যে তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে, সেজন্য তারা এইটা বারবার জানার জন্য চেষ্টা করছে এবং আমার যে আন্দোলন সংগ্রামের ভিডিও
ইতিমধ্যে আমি যে আন্দোলনে অংশগ্রহণ করছি সেই ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছে, এবং এই আন্দোলনে আমার পাশাপাশি যারা যারা অংশগ্রহণ করছে তারা কোথায় আছে এবং আমাদের নেতাকর্মীরা কে কোথায় আছে তাদের বিষয়ে তারা জানার চেষ্টা করছে। মূলত এই আন্দোলনটাকে মানে নস্যাৎ করার জন্য যত পরিকল্পনা, সেই পরিকল্পনা তাদের ছিল। সেই জন্য তারা আমাদের যাদেরকে তারা গ্রেপ্তার করছে তাদেরকে রিমান্ডে নেওয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য তারা জানতে চেয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে জানতে চেয়েছে। এবং তারা আসলে শুধুমাত্র নির্যাতন নিপীড়ন করেই থেমে থাকেনি, তারা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে নানান ধরনের বিষোদ্গার এবং বাজে গালিগালাজ করেছে তারা। তারপরেও আমাদের এই আন্দোলনকে তারা দমাতে পারেনি, কারণ সংগঠন হিসেবে, একক সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই এই আন্দোলনের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের 143 জন নেতাকর্মী শাহাদাত বরণ করেছে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে, যেটা বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না যে তাদের এত সংখ্যক নেতাকর্মী শাহাদাত বরণ করেছে, গুম হয়েছে, খুন হয়েছে অথবা পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের নেতাকর্মীদের একটা বড় অংশ পঙ্গুত্ব বরণ করেছে, এখনও কেউ কেউ চিকিৎসা নিচ্ছে। আপনারা জানেন যে 1.5 মাস আগেও, 1 মাস, এখন থেকে 1 মাস আগেও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছে। সুতরাং এই আন্দোলন ছিল আমাদের আন্দোলন, সকলের আন্দোলন, গণমানুষের আন্দোলন।